আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। 1970-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত পুরো বিশ্বকে শেখানো হয়েছিল আমেরিকা এবং সৌদি আরবের সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো অবিচ্ছেদ্য। সৌদি আরব তেল দেবে আর আমেরিকা সেই তেলের বদলে তাদের সামরিক নিরাপত্তা দেবে। এই পেট্রো ডলারের উপর ভর করেই আমেরিকা পুরো বিশ্বে নিজেদের ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু আজ, হ্যাঁ দর্শক, ঠিক আজ আন্তর্জাতিক ভূরাজনীতির সেই চিরস্থায়ী এবং দুর্ভেদ্য সম্পর্কটি আক্ষরিক অর্থে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। যে আমেরিকা এতদিন সৌদি আরবের মাটিতে নিজেদের সামরিক ঘাঁটি বসিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে চোখ রাঙাত, আজ খোদ রিয়াদের রাজপ্রাসাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এমন এক চরম অপমানজনক এবং রক্তহিম করা নির্দেশ দেওয়া হয়েছে যা শুনলে আপনি শিউরে উঠবেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা MBS সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে নিজেদের তল্পা গুটিয়ে সৌদি আরবের পবিত্র মাটি থেকে তোমাদের মার্কিন সেনাদের বের করে নিয়ে যাও। হ্যাঁ দর্শক, কোনো জল্পনা কল্পনা নয়, মধ্যপ্রাচ্যের মাটি থেকে মার্কিন আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যের চূড়ান্ত পতনের কফিনে আজ সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দিয়েছে স্বয়ং সৌদি আরব। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটল যে MBS একদিন আমেরিকার কথায় উঠবস করতেন, তিনি কেন আজ এত বড় স্পর্ধা দেখালেন? এর পেছনে ইরানের ঠিক কোন ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক লুকিয়ে আছে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা পেট্রো ডলারের মৃত্যু ঘণ্টা এবং সৌদি আরব থেকে আমেরিকার এই নগ্ন পলায়নের আসল রহস্য ডিকোড করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরটি অত্যন্ত সতর্কতার সাথে লুকানোর চেষ্টা করলেও ভারতের অন্যতম প্রথম সারির সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া আজ এমন এক সাহসী এবং বলিষ্ঠ হেডলাইন প্রকাশ করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে নগ্ন করে দিয়েছে। তাদের হেডলাইনটি হল সৌদি টু কিক আউট US ট্রুপস ফ্রম ইটস মিলিটারি বেস আফটার MBS রিজেক্টস ট্রাম্পস ইরান প্লিয়া। খুব ভালো করে খেয়াল করুন দর্শক, তারা উইথড্র বা লিভ শব্দটি ব্যবহার করেনি, তারা অত্যন্ত কড়া ভাষায় লিখেছে কিক আউট, অর্থাৎ সৌদি আরব আক্ষরিক অর্থেই লাথি মেরে মার্কিন সেনাদের তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। সৌদি আরবের মরুভূমিতে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস হল আমেরিকা এবং সৌদি আরব উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক একটি সামরিক ঘাঁটি। এই ঘাঁটি থেকে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্যে তাদের ফাইটার জেট এবং রাডার সিস্টেম অপারেট করত। কিন্তু আজ ট্রাম্প প্রশাসন চরম অপমানের সাথে সে প্রিন্স সুলতান এয়ারবেস থেকে তাদের সেনাদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। আমেরিকা আজ মর্মে মর্মে বুঝতে পারছে যে ইরান যুদ্ধে পরাস্ত হওয়ার পর তাদের শুধু সামরিক দম্ভই মাটিতে মেশেনি, তাদের পেট্রো ডলারের সেই অহংকারী সাম্রাজ্য আজ চিরতরে ভাঙতে চলেছে। সৌদি আরবের সাথে সম্পর্ক না থাকার অর্থ হল গ্লোবাল ইকোনমিতে আমেরিকার ডলারের যে আধিপত্য ছিল তার মেরুদণ্ড চিরতরে ভেঙে যাওয়া। কিন্তু হঠাৎ করে মোহাম্মদ বিন সালমানের এ চরম বিদ্রোহের পেছনের আসল কারণটি কি? এর উত্তর লুকিয়ে আছে গত কয়েক মাসের ইরান আমেরিকা যুদ্ধের অত্যন্ত গভীর একটি সমীকরণের মধ্যে। যখন ইরান এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ চরমে পৌঁছায়, তখন সৌদি আরব অত্যন্ত সুকৌশলে এই সংঘাত থেকে সব রকম দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। পরিস্থিতি যখন আরও ভয়াবহ রূপ নেয়, তখন IRGC হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলে। তখন আমেরিকা এক বিশাল অর্থনৈতিক এবং সামরিক চাপে পড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প তখন হুঙ্কার দিয়ে বিশ্বমঞ্চে ঘোষণা করেন যে তিনি অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করবেন, অর্থাৎ তিনি সামরিক শক্তির মাধ্যমে হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে মুক্ত করবেন। এই দুঃসাহসিক অপারেশনের জন্য ট্রাম্প ইউরোপ এবং আরবের একাধিক রাষ্ট্রনায়কদের কাছে অত্যন্ত মরিয়া হয়ে সামরিক সাহায্য এবং সৈন্য পাঠানোর আহ্বান জানান। কিন্তু ট্রাম্পের এই ডাকে প্রথম যিনি অত্যন্ত কড়া ভাষায় বেঁকে বসেন এবং সরাসরি প্রত্যাখ্যান করেন, তার নাম হল মোহাম্মদ বিন সালমান। MBS ডোনাল্ড ট্রাম্পের পাতা ওই আত্মঘাতী ফাঁদে পা দেননি। তিনি অত্যন্ত শীতল এবং স্পষ্ট ভাষায় ট্রাম্পকে জানিয়ে দেন, সৌদি আরব এ যুদ্ধে তোমাদের কোনো সাহায্য করবেন না। MBS খুব ভালো করে জানতেন যে যদি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব আমেরিকাকে সামান্যতম সাহায্য করে,
তবে ইরান তাদের কিছুতেই ছেড়ে কথা বলবে না। আইআরজিসির মিসাইলগুলো তখন শুধু মার্কিন ঘাঁটিতেই পড়বে না, বরং তা সরাসরি রিয়াদ এবং সৌদি আরবের তেল শোধনাগারগুলোকে আগুনের কুণ্ডলিতে পরিণত করবে। আর তাতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়ঙ্কর মহাযুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে, যা সামাল দেওয়ার ক্ষমতা সৌদি আরবের নেই। এমবিএসের এ প্রত্যাখ্যানের পেছনে সবচেয়ে বড় যে সত্যটি লুকিয়ে ছিল তা হল সৌদি ইন্টেলিজেন্স অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পেরেছিল আমেরিকা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে এ লড়াই জয়ী হতে পারবে না। আর আমেরিকার এ হারতে বসা যুদ্ধে জড়িয়ে পড়ার অর্থ হল সৌদি আরবের দীর্ঘস্থায়ী এবং নিশ্চিত ধ্বংস। তাই এমবিএস আমেরিকার দিক থেকে মুখ ঘুরিয়ে অত্যন্ত গোপনে ইরানের সাথে সখ্যতা এবং কূটনৈতিক সম্পর্ক বাড়াতে শুরু করেন। সৌদি আরব বুঝতে পেরেছিল যে আমেরিকা আজ আছে কাল নেই, কিন্তু মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে তাদেরকে তাদের শক্তিশালী প্রতিবেশী ইরানের সাথেই আপোষ করে চলতে হবে। ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং অপ্রতিরোধ্য রাষ্ট্র। তাই নিজেদের দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, তবে আমেরিকার পকেটে ডলার না ঢেলে সরাসরি ইরানের সাথে বন্ধুত্ব করাই হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এই নতুন সমীকরণের উপর ভিত্তি করে শুরু হয় এক ঐতিহাসিক মেরুকরণ। পাকিস্তানের সাথে আগে থেকে সৌদি আরবের যে সামরিক চুক্তি ছিল, সে চুক্তিকে তারা আরও শক্তিশালী এবং বিস্তৃত করার লক্ষ্যে ধীরে ধীরে এগোতে থাকে। আর এই নতুন ব্লকে আস্তে আস্তে যুক্ত হয় এরদোগানের তুরস্ক, আল সিসির মিশর, কাতার এবং খোদ ইরান। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাষ্ট্রগুলো মিলে আজ আক্ষরিক অর্থে একটি ইসলামিক ন্যাটো বা ইউনাইটেড সামরিক জোট তৈরি করতে যাচ্ছে। সৌদি আরব আজ অত্যন্ত পরিষ্কারভাবে বুঝে গেছে যে সামরিক নিরাপত্তার জন্য তাদেরকে আর ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তারা এখন নিজেদের এবং নিজেদের মুসলিম মিত্রদের উপরই ভরসা করতে শুরু করেছে। আর এই চরম সত্যটি উপলব্ধি করার পরই মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন প্রিন্স সুলতান এয়ারবেস খালি করে দেওয়ার জন্য। যে আমেরিকা একদিন এই এয়ারবেস থেকে ফাইটার জেট উড়িয়ে পুরো আরব বিশ্বকে শাসন করত, আজ সেই আমেরিকার সেনাদের আক্ষরিক অর্থেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এটি শুধু একটি সামরিক ঘাঁটি খালি করা নয়, এটি হলো পেট্রোডলারের কফিনে শেষ পেরেক এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যের চূড়ান্ত এবং নগ্ন বিদায়। দর্শক, আধুনিক জিওপলিটিক্সের ইতিহাসে আজ এমন এক নতুন অধ্যায়ের সূচনা হলো যা আগামী 100 বছরের বিশ্ব ব্যবস্থাকে চিরতরে বদলে দেবে। আমেরিকার ডলারের অহংকার এবং সামরিক দম্ভ আজ আরবের তপ্ত বালুর নিচে আক্ষরিক অর্থেই চাপা পড়ে গেছে। এমবিএসের এই একটি মাত্র সিদ্ধান্ত প্রমাণ করে দিল যে মুসলিম বিশ্ব যদি একতাবদ্ধ হতে পারে, তবে পরাশক্তি আমেরিকার লেজ গুটিয়ে পালানো ছাড়া আর কোনো পথ থাকে না। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: মার্কিন সেনাদের দেশ ছাড়া করে মোহাম্মদ বিন সালমানের এই চরম বিদ্রোহ কি প্রমাণ করে না যে পেট্রোডলারের যুগ আজ চিরতরে শেষ হয়ে গেছে? আমেরিকা চলে যাওয়ার পর ইরান এবং সৌদি আরবের এই নতুন ঐক্যের সামনে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্ব আর কতদিন টিকবে বলে আপনি মনে করেন? কমেন্টস বক্সে আপনার তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, আমরা আপনাদেরকে সরাসরি ইরানের লাইভ ফুটেজ দেখাবো। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শোক র্যালি আজকে দেখলো ইরান, কালকে দেখলো সবচেয়ে বড় জানাজা, আজকে পুরো পৃথিবী দেখলো সবচেয়ে বড় শোক র্যালি। কোটি মানুষ এক কাতারে একসাথে দাঁড়িয়ে একটি ক্ষোভের কথা বলছে, একটি দ্রোহীর কথা বলছে, একজন ব্যক্তির জন্য অশ্রু ঝরাচ্ছে, তার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি ইরানের মিসাইলে তাণ্ডব দেখালো রাশিয়া, ইউক্রেনের ভেতরে পুরো ইউক্রেনকে লন্ডভন্ড করে ফেললো, পুরো ইউক্রেনে কিয়ামত নামিয়ে দিল রাশিয়া। ইরানের মিসাইল দেখে রীতিমতো আটকে উঠল আমেরিকা, ইসরায়েল। ইরান তার ঝুলিতে এরকম মিসাইল আর কি কি রেখেছে, এই টেনশন নতুন করে শুরু হয়েছে। অন্যদিকে নর্থ কোরিয়া নতুন করে মিসাইল পরীক্ষা চালালো, পাশাপাশি চীন নতুন করে নিউক্লিয়ার মিসাইল পরীক্ষার ঘোষণা দিল কিছুদিনের মধ্যে, বা সম্প্রতি তারা পৃথিবীকে আবার চমকে দিতে যাচ্ছে। ইরান কি সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে
সে বিষয়গুলো থাকবে আজকের খবরে। আমার কমেন্টটা যদি আপনার কাছে যায় তাহলে বুঝবো আমি আপনার অ্যাকাউন্ট দেখছি। আমি মমিন, এরশাদনগর, ফরিদপুর, পাবনা থেকে। জি ভাই, আপনি আমার অ্যাকাউন্টে আছেন, কনফার্ম। মাসুম ভাই, কওমি ভাইদেরকে কিছু বলেন। কি ভালো বলবো না খারাপ বলবো? কওমির ভাইরা আমার ভাই। পৃথিবীর সব মানুষেরই ভুল ভ্রান্তি থাকবে, আমারও আছে, আপনারও আছে। বাট আমরা সবকিছুর ঊর্ধ্বে একটা জিনিস মনে রাখবো, আমরা সঠিকের জন্য লড়াই করি, সত্যের জন্য লড়াই করি এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করি। এর মধ্যে যদি আমার ভুল হয় সেই ভুলটা আমি স্বীকার করে নেব। যদি মনে করি যে না আমার ভুল আমি স্বীকার করব না, তাহলেই খবর আছে। যেমন ধরেন, সাম্প্রতিক সময় আমি ব্রাজিল দর্শকদের একটা বিষয় খেয়াল করতাম, কিভাবে মেসিকে খাটো করা যায়। পুরো পৃথিবী জানে মেসি নাম্বার ওয়ান এবং বলা হয় গ্রেটেস্ট, বলা হয় ফুটবল ইতিহাসে বিস্ময় বালক মেসি। তার ধারে কাছে কেউ নেই, ধারে কাছে কেউ নেই, নেইমার, রোনাল্ডো, কেউ না। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, মেসি বা আর্জেন্টিনা প্লান্টিক পায়, আর্জেন্টিনা ফিফার দল, আর্জেন্টিনা এটা খুব ট্রল করতো আমাদের দেশের ভাইয়েরা। খেয়াল করেন, আর্জেন্টিনা নাকি প্লান্টিক পেয়ে দল জেতে। কালকে আর্জেন্টিনা নরওয়ের বিরুদ্ধে দুটোই পেয়েছে প্লান্টিক। আর্জেন্টিনা না, ব্রাজিল, দুটোই পেয়েছে ব্রাজিল প্লান্টিক, একটা মিস, একটা গোল। কিন্তু আমরা কি কথাটা বলতে পারি এটা ফিফার দল না? আমি কথাটা কেন বলছি, আমাদের মানসিকতা পরিবর্তনের জন্য খেলার কথা না, এটা একটু চিন্তা করবেন। বিষয়টা হলো, আর্জেন্টিনাকে নিয়ে বা ব্রাজিলকে নিয়ে আমরা যত সমালোচনা করি, প্রশ্ন তুলি, রেফারির বিতর্ক তুলি বা ফিফাকে নিয়ে, এগুলো কোনো দল তুলছে না। তুলছে কে? আমাদের দেশের আমরা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই আমরাই এই দেশের মানুষগুলো টাইপটি হলো এরকম যে আর্জেন্টিনা প্লান্টিক পাচ্ছে, অন্যায়ভাবে প্লান্টিক আর্জেন্টিনাকে দেয়া হচ্ছে। এটা কিন্তু ব্রাজিল তুলছে না অভিযোগ, এটা আর্জেন্টিনার বিপক্ষে যারা খেলছে তারাই অভিযোগ তুলছে না। একবারও বলে না যে ফিফা তাদেরকে কাপ দিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করছে। কেউ বলছে না, পৃথিবীর কোনো দেশ। কে বলছে? আমি আপনি যারা খেলার গব কিচ্ছু বুঝি না। এটা হলো আমাদের মানসিকতা। এই মানসিকতাটা খুব খারাপ। এই মানসিকতা পরিবর্তন হওয়া খুব জরুরি। ধরেন আমাদের দেশে আমি সবসময় আলেমদের পক্ষে থাকি, কোনোটা ভুল হলে আমি বলি, কিন্তু আলেমদের পক্ষে থাকে আমার অবস্থান। আমি কখনো দেখবেন চরমোনাই, জামাত, ইসলামী ঐক্যজোট, এদের মধ্যে বিভ্রান্তি তৈরি করি না, এদেরকে আমি এক করার চেষ্টা করি। যার ফলে জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, তারা আমাকে পার্সোনালি নক করে, মাসুম আমাদের মধ্যে কিন্তু একটা সমস্যা হচ্ছে, আপনারা একটু কথা বলেন যাতে আমাদের ঐক্য ধরে রাখতে পারি। মানে আমরা সেতু বন্ধনটা তৈরি করে দেই। আমাকে দেখবেন না কখনো কোনো দলের এইভাবে প্রকাশ্যে সমালোচনা করি, ফ্যাসিস্ট হাসিনা ছাড়া। কারণ আমি মনে করি যে আমার একটা তথ্য যদি ভুল হয়, আমাকে আল্লাহর দরবার দাঁড়াতে হবে এবং আল্লাহকে জবাব দিতে হবে। কিন্তু আমাদের আলেমরা দেখবেন খামিনি কাফের, খামিনি এইটা, খামিনি এইটা, খামিনি ওইটা, কি বলে, জাকির নায়েক কাফের বলে ফেলছে। আল্লাহ না করুক, যদি তারা কাফের না হয় তাহলে আমি কাফের হয়ে যাব। তাহলে ওই কাফেরটা বলে আমি কেন নিজের রাস্তা জাহান্নামে নিতে চাই? আমাদের ইনায়েতুল্লাহ আব্বাসী দেখবেন অনেকের কথায় কথায় কাফের বলে, আল্লাহ মাফ করুক তাকে। এই কাফের সম্বোধনের জন্য তার কি হবে? তিনি একমাত্র পৃথিবীর কোরআন এবং হাদিস জানার পণ্ডিত নন, তার চেয়ে আরো লক্ষ লক্ষ পণ্ডিত আছেন, তার চেয়ে 100 গুণ উপরে বোঝেন। তিনি হয়তো বাংলাদেশের একটা গোষ্ঠীর কাছে, কিন্তু পুরো পৃথিবী, একটা বিশাল পৃথিবী আছে। আমরা যারা পৃথিবীর বহু দেশ ঘুরি, আমাদের কাছে পৃথিবীটা অনেক বড় লাগে, কিন্তু যারা শুধু এই দেশের মধ্যে থাকে, ধরেন একটা চরের মধ্যে যাদের জীবন, তারা মনে করে আরে আল্লাহ আমি তো রাজা বাদশা, কিন্তু তাকে আমেরিকা ছেড়ে দেন, সে মনে করবে আয় হায় আমি তো একটা তেলা পোকা। পৃথিবীটা আবার মিল্কি গ্যালাক্সির কাছে একটা ছোট্ট পিঁপড়া। এই যে পৃথিবী নামক যে বিশাল কিছু একটা আমরা মনে করি, এটা মিল্কির কাছে একটা ক্ষুদ্র কিছু। এই মিল্কি আবার আল্লাহর আরো অনেক বিশাল বিশাল আশ্চর্যজনক কিছু তৈরি আছে, যেখানে এই মিল্কি তাদের কাছে আবার একটা তেলা পোকা। বিষয়গুলো হলো এরকম। তাই আমাদের চিন্তা করতে হবে, আমি যা জানি আল্লাহ তার চেয়ে বেশি জানেন। অতএব আমাকে নমনীয় হতে হবে, আমাকে অহংকারী হওয়া যাবে না। আসেন মূল খবরে। চায়নার নিউক্লিয়ার মিসাইল পরীক্ষার ঘোষণা আসলো। অর্থাৎ চায়না ঘোষণা দিল তারা নিউক্লিয়ার মিসাইল পরীক্ষা চালাবে। যদিও ওয়ারহেড গুলো ডামি বসানো হবে, যেই নিউক্লিয়ার ওয়ারহেডের কথা, এখানে তারা নিউক্লিয়ার বসাবে না, এখানে ওয়ারহেডটা বসাবে ডামি।
কিন্তু এই পরীক্ষাটা চালাবে। এই পরীক্ষাটা এমন সময় চায়না ঘোষণা দিল যখন আমেরিকা ইসরায়েল অপেক্ষা আছে ইরানকে নিয়ে একটা বড় অ্যাডভেঞ্চারের জন্য। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ ইরানকে নিয়ে বড় রকম আরেকটা অ্যাডভেঞ্চার করতে পারে আমেরিকা এবং ইসরায়েল। তাদের মধ্যে এখন একটা বড় রকম আতঙ্ক তৈরি হয়েছে যে কোনো সময় ইরান মিসাইল মানে নিউক্লিয়ার মিসাইল তৈরি করে ফেলতে পারে। এই আতঙ্কটা কিন্তু এখনো তাদের মধ্যে আছে, তাই তারা ইরানের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে চায়। ইতিমধ্যে নর্থ কোরিয়া 12টি মিসাইল পরীক্ষা চালিয়ে বসেছে। মানে আমেরিকার শত্রুগুলো কি করছে দেখেন। এর আগে কিন্তু নিউক্লিয়ার পরীক্ষা চালিয়ে ফেলেছে কে? রাশিয়া। নতুন খবর হলো ইরানের সেকেন্দার মিসাইল নিয়ে আর কি জানি মিসাইল রাশিয়া নিয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে কিয়ামত ঘটিয়ে দিয়েছে। এত ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে যেটা পূর্বে করেনি। পুরো ইউক্রেনকে ওলট পালট করে দিয়েছে রাশিয়া। এবং সেই অ্যাটাকগুলো করছে কি দিয়ে? ইরানি মিসাইল, ইরানি ড্রোন দিয়ে। এখন বোঝেন রাশিয়া অ্যাটাক করছে, কিন্তু যেই জিনিসগুলো ব্যবহার করছে ড্রোন বা মিসাইল, এগুলো হলো ইরানের তৈরি। এতে করে ইরান কয়টা বার্তা দিল? এক, আমেরিকা ইসরায়েল চেয়ে দেখো, রাশিয়া যেগুলো মারছে সেগুলো আমার তৈরি, এগুলো আমি এখন তোমাকে মারি নাই। মানে আমি মজুদ রাখছি তোমার আগামী দিনের যুদ্ধের জন্য। তুমি যখন আগামী দিনে আমার উপর হামলা করবা, তখন আমি তোমার উপর কি কি অ্যাটাক করতে পারি, আমার ঘরে কি কি মজুদ আছে, আমি তোমাকে একটা সিমটম বা একটা ছোট্ট মহড়া দেখালাম রাশিয়ার মাধ্যমে। ইউক্রেন রাশিয়ার জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করে বড় অ্যাটাক করেছে কয়েকদিন আগে, যে কারণে রাশিয়া জ্বালানি সংকটে পড়ে গেছে। এবং রাশিয়া যাদের কাছে তেল বিক্রি করে, খেয়াল করবেন রাশিয়া একটা বড় তেল রপ্তানিকারক দেশ। সেই রাশিয়া যেসব দেশের কাছে তেল বিক্রি করে, রাশিয়াকে সেখান থেকে আবার তেল কিনতে হয়েছে। যারা বিক্রি করে তাকে কিনতে হয়েছে তার কাছ থেকে, কারণ রাশিয়ার তেলের সংকট সৃষ্টি হয়েছে, কারণ ইউক্রেন ইউরোপের সাহায্য নিয়ে রাশিয়ার মধ্যে এত ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে। এবার সেই ইউক্রেনকে রাশিয়া এত বড় আক্রমণ করে পুরো ইউরোপকে বলে দিয়েছে সাবধান থাকো, আমি আসছি, তোমরা সাবধান থাকো, আমি আসছি। এত বড় আক্রমণ ইউক্রেন আশা করে নাই। কিন্তু ইউক্রেন রাশিয়ার ভেতরে আক্রমণের পর রাশিয়া যদি এই আক্রমণটি ইউক্রেনে না করত, তাহলে আমেরিকা ইউরোপ রাশিয়াতে ইউক্রেনের মাধ্যমে আরো বড় আরেকটি আক্রমণের পরিকল্পনা তৈরি করছিল। এবার তাদের ইউক্রেনের মধ্যে পুরো কিয়ামত ঘটিয়ে দিয়েছে রাশিয়া। আগুন জ্বলছে বিভিন্ন শহরে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি শহর। ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রায় 90 মিনিট কথা হয়েছে এই আক্রমণটার আগে। ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে বলেছে, আমি ইউক্রেনের বড় একটা অঞ্চল নিতে যাচ্ছি, তুমি কোনো কথা বলবা না, সাবধান। এর পরপরই এই 90 মিনিট কথা বলে দুই বিশ্ব নেতা, তার পরপরই রাশিয়া ইউক্রেনের মধ্যে এই বিশাল আক্রমণটি করে বসলো। এখন ডোনাল্ড ট্রাম্প কি করবেন? ট্রাম্প বললেন, মানে আসেন কিছু ফুটেজ দেখে আপনারা তো ফুটেজ দেখার অপেক্ষা আছেন। আজকে যে র্যালি হয়েছে আমি ফুটেজ দেখাচ্ছি আর আপনাদেরকে বলছি। দর্শক, আমরা একটা ফুটেজ দেখছি। به روی شانه می روی عاشقانه می روی دل تو از جهان گرفته بی تو دل دریا گرفت دنیا تو را از ما گرفت আমরা আপনাদেরকে আরেকটি ফুটেজ দেখিয়ে আনি। আপনারা টপ শটে দেখছেন ফুটেজটা, আপনারা আরেকবার দেখার চেষ্টা করেন। এটা উপর থেকে ধারণ করা একটা ফুটেজ।
লক্ষ থেকে কোটি মানুষ সেই শোক র্যালিতে যুক্ত হয়েছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এটা ড্রোন থেকে ধারণ করা একটা در اوج شب ماه تو باقی مانده آقا جان رفتی و در آوازه فریادها ماندی আমরা সরাসরি আপনাদেরকে ইরান থেকে দেখাচ্ছি এই ফুটেজগুলো। ইরানের শহরে কত লম্বা দীর্ঘ লাইন, এটা কোনো ক্যামেরার ফ্রেম ধারণ করতে পারে নাই। লক্ষ থেকে কোটি মানুষ তার নেতাকে শেষ বিদায় জানাতে এই শোক র্যালিতে উপস্থিত হয়েছিল। هفتاد سال از عمر خود دور از حرم بودی প্রিয় দর্শক, আসেন কয়েকটা মূল খবরে আসে। ইরান ঘোষণা দিয়েছে তারা শোক শেষ করে তারা লাল পতাকা টাঙিয়েছে এবং শত্রুর বিরুদ্ধে তারা বড় অভিযানে যাবে। অর্থাৎ ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের বদলা তারা নেবে। ইতিমধ্যে খামেনির 3 পুত্র জানাজায় উপস্থিত হলেও আমেরিকা ইসরায়েলের আতঙ্ক জম মুজতফা খামেনি সেই জানাজায় উপস্থিত হননি। কারণ ধারণা করা হচ্ছে তাকে শত্রুরা টার্গেট করবে এবং এই ব্যক্তির রাজনৈতিক ক্যারিশমায় আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় হয়েছে। তিনি চেয়েছেন বাবার জানাজায় আসতে, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী আইআরজিসি ইন্টেলিজেন্স তাকে আসতে দেয়নি। বলছে আপনাকে বেঁচে থাকা এই রাষ্ট্রের জন্য খুব জরুরি। বাবার সবচেয়ে প্রিয় সন্তান মুস্তফা কিন্তু তার বাবার জানাজায় হাজির হতে পারছে না নিজের দেশের ভেতরে। শত্রুদের ক্ষমতার সাথে কি পরিমাণ, মানে কত বড় লড়াইটা তাকে করতে হচ্ছে একবার কল্পনা করেন। ইরান তার শক্তির সবটুকু দেখিয়েছে, আমেরিকা ইসরায়েলও দেখিয়েছে ধরেন, কিন্তু সবচেয়ে বড় যেই আঘাতের জায়গাটা, একটা রাষ্ট্রের সবচেয়ে বড় লিডার, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তার পুরো পরিবার সহ একটা ছোট্ট 14 মাসের নাতনি সহ শাহাদাত বরণ করেছেন। ইরান পুরো পৃথিবীর নেতাদেরকে ডেকে এনেছেন, 100 দেশের প্রতিনিধিকে ডেকে এনে একদম সব দৃশ্য দেখিয়েছে। প্রতিটি দেশ এসে ঘৃণা ভরে ওই দুটো দেশকে প্রত্যাখ্যান করেছে, হয়তো মুখে বলতে পারছে না। এটা হলো ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধা। আমেরিকা চেয়েছিল কেউ যেন না আসে, সেইভাবে আমেরিকার মার্ক রুবিও প্রত্যেকটা দেশকে থ্রেট দিয়েছে কেউ যাবে না ইরানে, কিন্তু সবাই আসছে, যাদেরকে ইরান দাওয়াত দিয়েছে সবাই আসছে। ইরান এই প্রতিনিধিদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে মেসেজ দিয়েছে, প্রত্যেকটি দেশের জন্য ভিন্ন ভিন্ন আয়াত সেই শোক সভায় পড়ে শোনানো হয়েছে। প্রত্যেকটি দেশের জন্য ভিন্ন আয়াত, কোন কোন দেশের কোন কোন দুর্বলতা কোরআনের আয়াতের মাধ্যমে ইরান বুঝিয়ে দিল। পাশাপাশি প্রত্যেকটা নেতার সাথে ইরানের ডেলিগেটরা, ইরানের রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা ক্যামেরার আড়ালে বড় বড় বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সবগুলো দেশের সাথে। আগামী দিনে ওয়ার্ল্ড অর্ডার কি হবে, কি হতে পারে, কিভাবে আমেরিকা বা পশ্চিমাদের পতন ঘটাতে পারে, পুরো পরিকল্পনা নিয়ে ইরান কথা বলছে এই শোকের মধ্যে। ইরান শোককে শক্তি বানাচ্ছে, আমাদের মতো বুক চাপড়ে আবার মাল খেয়ে ঘুমিয়ে পড়ছে না। আমরা দেখি আমাদের নেতাদের মৃত্যুবার্ষিকীতে অনেক কিছু হয়, মঞ্চে গান হয়, নৃত্য হয়, নাচানাচি হয়, খাবার দাবার হয়। এটা কোন টাইপের মুসলিম সংস্কৃতি আমার জানা নাই। মানে উলঙ্গ নাচানাচিও চলে, আবার রাতভর মদ খাওয়াও চলে আমাদের নেতাদের জন্য। তো ইরান প্রত্যেকটা দেশকে ডেকে এনে আমেরিকার বিরুদ্ধে তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছে এবং ইরান আমেরিকা ইসরায়েলকে পরাজিত করে এই বিজেতা মুডেই এই কাজগুলো করছে। বিজয়ের মুডে এখন ইরান আছে এবং
ইরানের মিসাইলে রাশিয়া যা করছে এটার পরে আমেরিকা ইসরায়েলের টেনশনের প্রধান কারণ হয়ে গেছে যে ইরান নতুন করে নিউক্লিয়ার অ্যাটাকের, মানে আমেরিকা বারবার যে ইরানকে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিচ্ছে, কারণ আমেরিকার হাতে আর কোনো অপশন নাই। আমেরিকা বলছে যে আমার সবটুকু শক্তি আমি ব্যয় করেছি, এখন একটাই উপায় আছে, নিউক্লিয়ার অ্যাটাক। আমেরিকা কথাটা বারবার বলছে দুটো কারণে, এক, আমেরিকা ইরানকে ভয় দেখাতে চায়, অন্যথায় ইরান যেন বলে ফেলে তুমি এটা করলে আমিও করব। মানে ইরানের কাছে যে নিউক্লিয়ার তৈরি হয়েছে কি হয়নি, আমেরিকা এটা বোঝার জন্য সর্বশেষ খেলাটা খেলছে, কার্ডটা ছুটছে। কিন্তু ইরান এই শোক সভায় ঘোষণা দিয়েছে তারা বদলা নেবে এবং সর্বোচ্চ বদলা নেবে, এবং ওই ইসরায়েল নামক দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে এই ঘোষণা দিয়েছে। প্রতিটা ক্ষেত্র থেকে, প্রতিটা সংস্থা থেকে ইরানের এই কি বলবো ঘোষণা আসছে। একজন আলী খামেনি ইরানের ঘুম ভেঙে দিয়েছে। মিস্টার ট্রাম্প বলছেন, ডোনাল্ড ট্রাম্প, যে আমার ধারণা ছিল তাকে ইরানিরা ঘৃণা করে। তিনি যে ইরানে এত জনপ্রিয়, ইরানে এত বড়, মানে এত বেশি প্রিয় মানুষ, বা ইরানের প্রত্যেকটি মানুষের হৃদয়ে তার অবস্থান, আমি তাকে হত্যার পরে বুঝতে পেরেছি। যদি বুঝতাম তাহলে এভাবে তাকে মারতাম না, তার সাথেই আলোচনা করে সমাধান করার চেষ্টা করতাম। ড্রাম বলছে, ড্রাম, তার মানে বুঝতে পারছেন